একটিমাত্র ওয়াকফ অ্যাক্ট, এবং সেটিকে নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ উত্তাল। মুর্শিদাবাদের সেনাবাহিনী, চারিদিকে ভাঙন, চারিদিকে দাঙ্গার মতো পরিস্থিতি, সবকিছু একটিমাত্র আইনকে ঘিরে। তাহলে আজকে আমরা জানবো আমাদের ভিডিওতে ঠিক কোন কোন কারণের জন্য বা কোন কোন পরিবর্তনের জন্য আজকে এত অশান্তি। যারা আমরা বক্তব্য শুনি বিভিন্ন জায়গাতে টিভির পর্দায়, তাদের বক্তব্যগুলো আসলে বিভিন্ন রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য সম্পূর্ণ সত্যি হওয়া সম্ভব নয়। যারা আমরা লেখাপড়ার সঙ্গে যুক্ত, আমরা চাই যে সঠিকটি কী, অর্থাৎ আমরা এখানে মূল যে আইনটি আছে তার ভেতরে সমস্ত পয়েন্টসগুলো আজকে আমরা এখানে ভালো করে জানবো, যে এক্স্যাক্ট আগে কোন কোন নিয়ম ছিল এবং বর্তমানে কোন কোন নিয়মগুলো এসছে যার জন্য সবার এত অশান্তি, সবার এত ক্ষোভ। আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ঠিক কোন কোন পরিবর্তন আসার জন্য আমাদের রাজ্য জুড়ে এত অশান্তি। এই ভিডিওতে আমি কোনো ব্যাখ্যা দেব না, কোনো মতামত দেব না, শুধুমাত্র যা সত্যি সেগুলোই সামনে নিয়ে আসব, আর আপনারাই শুনবেন এবং বুঝবেন যে কোনটি ভালো বা কোনটি খারাপ। 1 নম্বর পয়েন্ট যেটি আছে সেটি হচ্ছে যে আগে ওয়াকফ বোর্ডে যে কেউ চাইলেই, অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, বৌদ্ধ, যে কোনো ধর্মের হোক, সে চাইলে পরে তার সম্পত্তি দান করতে পারতেন ঈশ্বরের নামে। অর্থাৎ এই উপায় অতীতে বহু ধর্মের মানুষ বহুভাবে তাদের সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করে গেছেন, কিন্তু বর্তমানে সেই জায়গাটি পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা আছে একমাত্র মুসলিমরাই, অর্থাৎ যিনি অন্তত 5 বছর মুসলিম ধর্মে জীবনযাপন করেছেন, তিনি একমাত্র ওয়াকফ করে যেতে পারবেন। অর্থাৎ যে ব্যক্তি তার জীবনের অন্তত 5টি বছর মুসলিম ধর্ম পালন করেছেন, তিনি তার সম্পত্তি চাইলে বা অন্য কোনো বিষয় চাইলে তিনি দান করতে পারবেন ওয়াকফ বোর্ডকে। সেকেন্ড যেটি আছে সেটি হচ্ছে গিয়ে ওয়াকফ বাই ইউজার। ম্যাক্সিমাম যে সমস্যা সেটি হচ্ছে এই সেকেন্ড পয়েন্টটি নিয়ে, ওয়াকফ বাই ইউজার। অর্থাৎ এই নিয়মটি এমন ছিল যে কোনো একটি জায়গা, সেটি যদি অন্য ধর্মের কোনো মানুষেরও হয়, তাহলে সেই জায়গাটি যদি কিনা দীর্ঘদিন ধরে মুসলিমরা ব্যবহার করে আসতেন, তাহলে সেই জায়গাটি একসময় ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা যেত। অর্থাৎ এমন, ধরো কোনো একটি জায়গায় একটি মসজিদ আছে এবং মসজিদের সামনে অনেকখানি জায়গা ফাঁকা আছে, সেটি হয়তো অন্য কোনো ধর্মের মানুষের বা মুসলিমদেরই কোনো একটা জায়গা ফাঁকা আছে। এবার যখন সেই মসজিদে অনেক লোক আসে, ওখানে ভিড় হয়, ফলে সেখানে অন্যান্য লোকেরা নামাজ পড়েন, জায়গার সংকোচনের জন্য হয়তো ওই জায়গাটা তিনি নামাজ পড়তে দিয়েছেন, মানে দেননি, মানে এক পাড়ার লোকজন ওটা ওখানে ইউজ হচ্ছে, এবং এই ব্যাপারটি চলছে দীর্ঘদিন ধরে, 1 বছর, 2 বছর, 5 বছর চলছে। এবার যেই দিন ওই ব্যক্তিটি, যে ওই জমির মালিক, সে যদি ওই জায়গাটি ঘিরতে চায় বা কিছু বানাতে চায় ওই জায়গায়, তখন আপত্তি উঠে এসছে যে না, আমাদের আইনে আছে এটা, যে আমরা এই জায়গাটি বহু বছর যাবত আমরা এখানে নামাজ পড়ছি বা বহু বছর ধরে আমরা জায়গাটি আমরা ব্যবহার করে আসছি, তাহলে এইটি এখন হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই জায়গাটি উঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এখন আর ওয়াকফ বা ইউজার বলে কিছু থাকছে না। ওয়াকফ সম্পত্তি হবে সেগুলোই যেগুলোর জমির দলিল দেখাতে হবে, অর্থাৎ তার ডকুমেন্ট থাকবে। কোনো এক ব্যক্তির জমি ছিল, সেটি আগে, সেটি এখন তার নাম চেঞ্জ করে এসছে ওয়াকফ বোর্ডে, অর্থাৎ তার যে নাম পরিবর্তন হয়ে এসছে তার ডকুমেন্টস দেখাতে হবে, তবেই সেটিকে ধরা হবে সেটি ওয়াকফ সম্পত্তি। ফলে এখন এই ওয়াকফ বাই ইউজার বলে আর কোনো প্রভিশন নেই। নাম্বার থার্ডে আছে যে অতীতে আমরা দেখেছি, যে দেখা গেছে এমন যে বহু সরকারি জমি, যেগুলো আমরা বলি খাস জমি, এমন বহু জমি ওয়াকফ বোর্ড ওদের সম্পত্তি বলে দখল করে রেখে দিয়েছে। এবার সেই সম্পত্তিগুলো এমন এমন জায়গাতে অবস্থিত যে সেখানে ওয়াকফ বোর্ডের দাবি থাকার জন্য সেগুলোর উপর আর কোনো ডেভেলপমেন্ট করা যাচ্ছে না। অর্থাৎ ধরো কোনো এক জায়গা দিয়ে একটা রাস্তা যাবে, তো রাস্তায় যাওয়ার পথে সেখানে এমন এক জায়গায় একটা সম্পত্তি আছে, ধরো 4 কাঠা জমি আছে, ওটি হচ্ছে এই রাস্তাটা ওখানে গিয়ে আটকাচ্ছে, এবং ওয়াকফ জানাচ্ছে ওই জায়গাটি আমাদের। ফলে ওই জায়গা দিয়ে আর কোনো রাস্তা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
তো এমন যে সমস্ত জমিগুলো আছে যেগুলো হচ্ছে ডিসপুটেড ল্যান্ড, এই ধরনের ল্যান্ডগুলোর ক্ষেত্রে এখন থেকে মুখের কথাতে কিছু হবে না। সেক্ষেত্রে কি হবে, এখন থেকে নিয়ম এসছে যে এই সমস্ত দখল করা জমিগুলো সেগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে তদন্ত করে দেখবেন, ঠিক আছে? এবং তার যে ব্যক্তিরা ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দাবি করছেন তাদের ডকুমেন্ট দেখাতে হবে যে হ্যাঁ ইয়েস এই জমিটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অন্যান্য দপ্তরের সাহায্য নিয়ে সেই জমির তদারকি করবেন, ইনভেস্টিগেশন করবেন। তিনি যদি সন্তুষ্ট হন যে হ্যাঁ জমিটি ওয়াকফ বোর্ডের, তাহলে সেই জমিটি অবশ্যই ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে ওই জমিটি ওয়াকফ বোর্ডের নয়, এটা একটি ভুল দাবি হয়ে আসছিল, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই জমিটির রেভিনিউ আপডেট করবেন এবং সেই জমিটি নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ে সরকারি জমিতে রূপান্তরিত করে দেওয়া হবে। নাম্বার 4-এ যে চেঞ্জটি এসছে ওটি হচ্ছে কি সার্ভে। সার্ভেটা কি, ওয়াকফ বোর্ডের অধীনে অনেক ডিসপুটেড ল্যান্ড আছে, এবার সেই জমিগুলোর নিয়ম হচ্ছে গিয়ে সার্ভে করতে হবে। এটা আগেও ছিল। তো আগে যে সার্ভে করা হতো সেখানে হচ্ছে একজন সার্ভে কমিশনার ওটি সার্ভে করতেন এবং তার যা কিছু রিপোর্ট হতো তিনি সেই সমস্ত রিপোর্টগুলো সরকারকে জমা করতেন এবং সরকার সেই রিপোর্টটা একটা গেজেট আকারে প্রকাশ করতেন যে ভাই এমন এমন জমি আছে, এই জমির মালিক হচ্ছে ওয়াকফ বোর্ড, আপত্তি থাকলে আপনাকেও জানাবেন। এই ছিল হচ্ছে আগেকার নিয়ম। এবং সেখানে সার্ভে করে তার গেজেট প্রকাশ হওয়ার 1 বছর সময়ের ভেতরে চ্যালেঞ্জ করা যেত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেখেন যে জমিটি আমার কিন্তু সেটি সার্ভে রিপোর্টে এসছে যে জমিটি আমার নয়, সেটি ওয়াকফ বোর্ডের, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি ওয়াকফ বোর্ডের এগেনস্টে গিয়ে 1 বছরের ভেতরে কেস করতে পারতেন যে ওখানে সার্ভেটি ভুল হয়েছে। এখন থেকে সেই সার্ভে করার নিয়মটি চেঞ্জ করা হয়েছে। এখন হচ্ছে কোনো সার্ভে কমিশনার ওটিকে সার্ভে করবেন না, এখন থেকে সরকারি অফিসাররা ও জমি সার্ভে করবেন। এবং আগে যেমন ছিল সার্ভে রিপোর্ট ভুল হলে পরে 1 বছরের ভেতরে চ্যালেঞ্জ করতে হতো, এখন সেই সময়টি বাড়ানো হয়েছে। অর্থাৎ যে লিমিটেশন টাইমটি ছিল সেই লিমিটেশন টাইমটি বাড়ানো হয়েছে। এই সার্ভে এবং তার যে লিমিটেশন পিরিয়ড, একটা এক্সাম্পল দিয়ে একটু আলোচনা করব। ধরো তোমার একটি জমি আছে, তুমি জমিটি রেখে দিয়েছো এবং রেখে দিয়ে তুমি চাকরি পেয়ে তুমি দেশের বাইরে চলে গেছো, জমিটি আছে। এবার তুমি বহুদিন পরে ওখানে আসলে দেখলে সেই জমিটিতে অন্য কেউ হয়তো একটা ঘর বা দোকান কিছু একটা বানিয়ে আছে এবং সে বলছে এটি আমার জমি, বহুদিন তুমি আসোনি, এটা এখন আমি ইউজ করছি, এটা এখন আমার জমি। এমন যদি হয় তখন সেই ব্যক্তিটি কি করতে পারে, তখন সেই ব্যক্তি যাবে হচ্ছে সিভিল কোর্টে যাবে এবং সিভিল কোর্টে গিয়ে সে আবেদন জানাবে যে এটি আমার জমি, এই আমার ডকুমেন্টস, এই আমার দলিল, কিন্তু এই লোকটি তার জমিটি দখল করে নিয়েছে, বলছে এটি আমার জমি। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে কোনো জমি বেদখল হলে পরে সেই জমির এগেনস্টে মানে দখল হওয়ার এগেনস্টে 12 বছরের ভেতরে আবেদন জানাতে হয়। সে কারণেই 12 বছরের ভেতরে আবেদন জানালে সেই মামলাটি শোনা হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি তার জমি দখল হয়ে যাওয়ার 12 বছরের ভেতরে আবেদন না জানান তাহলে কিন্তু জমিটি আর ফেরত পাওয়া সম্ভব হবে না। এটা হচ্ছে কোর্টের নিয়ম। এক্ষেত্রে ওয়াকফ বোর্ড যদি দখল করে রাখে সেক্ষেত্রে কিন্তু কোর্টে যাওয়ার সময়সীমা আর 12 বছর ছিল না, ওটা ছিল 1 বছর। বর্তমান নিয়মে সেই সময়সীমাটিও কিন্তু বাড়িয়ে অন্যান্য সরকারি নিয়মের মতোই ওটিকেও 12 বছর করে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির জমির বিবাদ হয় ওয়াকফ বোর্ডের সঙ্গে, যে ওয়াকফ বোর্ড দাবি করে রেখেছে এই জমিটি ওদের, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি আগে কোর্টে যেতে পারত 1 বছরের মধ্যে, কিন্তু এখন থেকে সেটি 12 বছর সময় সে পাবে। অপরদিকে ওয়াকফ বোর্ড যদি কোনো জমি দখল করে রাখে এবং যদি তাকে প্রুফ করতে হয় যে ওই জমিটি আমার, সেক্ষেত্রে ওয়াকফ বোর্ড কিন্তু সময় পেত আজীবন। অর্থাৎ কোনো একটি জমি, যে কোনো জমিকে ওয়াকফ বোর্ড বলতে পারতো এটি হচ্ছে আমাদের জমি, এই জমিটি হয়তো 150 বছর আগে বা 200 বছর আগে অমুকে দান করে দিয়ে গেছেন, এটার আগে নিয়ম ছিল। এখানে কোনো সময়ের কোনো বাধ্যবাধকতা ছিল না। ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে কিন্তু কোনো জমির দাবি করার কোনো সময়সীমা ছিল না যে ওদেরকে দাবি করতে হবে 2 বছরের ভেতরে বা 12 বছরের ভেতরে, এমন কোনো নিয়ম ছিল না। ওদের ছিল কোনটা, ওরা আজীবন দাবি করতে পারবে। যে কারণেই 200 বছর 500 বছর আগের জমিকে ওরা কিন্তু বলতে পারতো এটি অমুকের অমুক সে দান করে দিয়ে গিয়েছিল। সেই নিয়মটি বর্তমানে চেঞ্জ করে দিয়ে সবার জন্য একই নিয়ম 12 বছর স্থির করা হয়েছে। এই গেল হচ্ছে আমাদের 4 নম্বর চেঞ্জ। এরপরে আসবো হচ্ছে 5 নম্বর চেঞ্জে। নাম্বার 5 এর চেঞ্জের কি আছে না, আমরা আগে এটা জেনেছি যে যদি ওয়াকফ বোর্ডের সাথে
কোনো ব্যক্তির জমি জমা নিয়ে কোনো সংঘাত হয়, তাহলে সেই ব্যক্তি কোথায় গিয়ে আবেদন জানাবে? এমনি নর্মালি আমরা কোথায় যাই? আমার সঙ্গে অন্যান্য কোনো যদি সংঘাত হয় জমি নিয়ে, তখন আমরা যাবো হচ্ছে সিভিল কোর্টে যাব। কিন্তু এক্ষেত্রে যদি আমার ওয়াকফ বোর্ডের সঙ্গে সংঘাত হয়, তখন কিন্তু আমার এই কেসটি সিভিল কোর্ট দেখবে না, আমাকে তখন যেতে হবে হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনালে। ওকে, এবং এখানে ট্রাইব্যুনাল আমার এই কেসটি বিচার করবে। কিন্তু এই নিয়ে সরকারের কাছে অনেক অভিযোগ আছে যে ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা, বিচারের যে পদ্ধতি, তার বেশিরভাগটাই যায় হচ্ছে কি ওয়াকফ বোর্ডের সঙ্গে যায়। অর্থাৎ ওয়াকফ বোর্ড যে ধরনের বিচার দাবি করে আসে, ওদের রায় ঠিক সেইভাবেই যায়, এই নিয়ে অনেক অভিযোগ আছে। এবং সেই ট্রাইব্যুনালে যিনি বিচার করতেন তিনি কে ছিলেন? তিনি একজন মুসলিম ল এক্সপার্ট ছিলেন এবং তার সমগ্র বিচারটা হতো মুসলিম ল মেনে। কিন্তু এখানেও একটা বড়সড় চেঞ্জ এসছে। সেটি কি এসছে? এখন থেকে ট্রাইব্যুনালে বিচার করার জন্য মুসলিম ল এক্সপার্ট বিচার করবেন না। এখন থেকে বিচার করবেন কোনো বর্তমান বা কোনো রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। অর্থাৎ এখন থেকে আর ট্রাইব্যুনালগুলোতে কোনো মুসলিম ল এক্সপার্ট বিচার করবেন না, বিচার করবেন কোনো সাধারণ ডিস্ট্রিক্ট জাজ বা কোনো অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জাজ। এবং তিনি বর্তমান ভারতবর্ষের যা আইন আছে সেই আইন অনুযায়ী বিচার করবেন, মুসলিম ল বোর্ডের আইন অনুযায়ী বিচার করবেন না। এটি একটি বড়সড় পরিবর্তন। নাম্বার 6 একটি চেঞ্জ এসছে, সেটি হচ্ছে গিয়ে উত্তরাধিকার সূত্রে ওয়াকফ সম্পত্তি। এটি কিরকম ছিল? আগে নিয়ম ছিল যদি কোনো বংশের এক সময় ওটি শেষ হয়ে যায়, বংশটি অর্থাৎ ছেলের তার ছেলে তার ছেলে ইতিমধ্যে আর কোনো ছেলে নেই, এমন যদি হয় তখন সেই সময় তার সম্পত্তি যাবে গিয়ে হচ্ছে ওয়াকফ বোর্ডে যাবে গিয়ে। এবং এই বংশ যে পরম্পরাগুলো, বংশের যে ধারা, এখানে খালি ধরা হতো খালি একমাত্র ছেলেদেরকে, এখানে মেয়েদেরকে আর বংশের লাইন বলে ধরা হতো না। এখানে একটি চেঞ্জ এসছে। এখন থেকে কোনো মহিলাদের বঞ্চিত করা যাবে না। অর্থাৎ যদি কোনো পরিবারে পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে মহিলা সন্তান থাকলে পরে মানে মেয়ে থাকলেও ওদেরকে এই সম্পত্তির দাবি থেকে বঞ্চিত করা যাবে না। এবার যদি সেই মেয়েটি চান মানে তবে সে তার সম্পত্তি চাইলে দান করতে পারেন, ওটা অন্য কথা। কিন্তু সেই মেয়েটিকে সম্পত্তি থেকে বঞ্চিত করে নিয়ে সেই সম্পত্তি ওয়াকফ বোর্ডে দেওয়া যাবে না, এই নিয়মটি এসছে। নাম্বার 7 একটি খুব ইম্পর্টেন্ট নিয়ম এসছে। আমরা আগে এটা জেনেছি যে প্রত্যেকটি স্টেটে একটি করে ওয়াকফ বোর্ড আছে এবং আমাদের দেশে আছে একটি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, যেখানে আমাদের স্টেটে প্রত্যেকটি ওয়াকফ বোর্ডে আছে 11 জন করে সদস্য আছে। এখন থেকে নিয়ম এসছে যে প্রত্যেকটি ওয়াকফ বোর্ডে অবশ্যই 2 জন অমুসলিম সদস্য রাখতে হবে। এই অমুসলিমের অর্থ হচ্ছে কি যে কোনো ধর্মের। এবং এখানে এটিও পরিষ্কার করে দেওয়া আছে যে এই 2 জন অমুসলিম সদস্য ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না, ওনারা শুধুমাত্র চ্যারিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন। অর্থাৎ ভিন্ন ধর্মের কোনো এক্সপার্ট ব্যক্তিকে নিয়োগ করা হবে বোর্ডে এবং কাউন্সিলে, যারা ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না, তারা শুধুমাত্র ওয়াকফ বোর্ডের চ্যারিটির দিকটা দেখবেন এবং অ্যাডমিনিস্ট্রেশনটা দেখবেন। এর সঙ্গে আরো দুখানা ইন্টারেস্টিং এবং খুব ভালো একটি পয়েন্ট যোগ করা আছে, সেটি হচ্ছে গিয়ে প্রত্যেকটি ওয়াকফ বোর্ডে এবং কাউন্সিলে 2 জন করে মহিলা মুসলিম সদস্য রাখতে হবে। এটি খুব ভালো একটি পয়েন্ট। কি জন্য? যে কোনো ব্যবস্থায় যদি কিনা মহিলাদের নিয়ে আসা না হয়, তাহলে সেই সিস্টেমটি ভালো করে চলতে পারে না। মহিলা হচ্ছে টোটাল জনসংখ্যার 50%, তো ওনাদেরকে বাদ দিয়ে রাখলে পরে সামগ্রিক উন্নতি কিন্তু সম্ভব নয়। তাহলে অবশ্যই আমি এখানে মতামত দিচ্ছিলাম না, তবু এই শেষে যে মহিলাদের অংশগ্রহণ, এটা নিয়ে আমার মতামত অজান্তেই বেরিয়ে আসলো, আমি এটাকে সমর্থন করছি। এই জন্যই আমি চাই যে সামগ্রিক উন্নতির জন্য মহিলা এবং পুরুষ সবাই সমানভাবে এগিয়ে আসুক, তাহলে দেশের সামগ্রিক উন্নতি হওয়া সম্ভব হয়। ফলে এই যে মুসলিম বোর্ডে মহিলা প্রতিনিধিত্ব থাকবে, মুসলিম ওয়াকফ কাউন্সিলে মহিলা আসবে, এটি অবশ্যই একটি ভালো দিক বলে আমার মনে হয়। তো এই ছিল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চেঞ্জ গুলো, যেখানে এই যে বিরোধগুলো দেখা যাচ্ছে, বিরোধে এখানে প্রথম যেটা পয়েন্ট আসছে উঠে আসছে, তার 1 নম্বর পয়েন্ট আসছে হচ্ছে যে মুসলিম বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম সদস্যের নিয়োগ, এটি নিয়ে একটা খুব বিরোধ দেখা দিয়েছে। আর একটা বিরোধ এখানে শুনছি, সেটা হচ্ছে গিয়ে ওয়াকফ বাই ইউজার, যেটি ব্যবহার করলেই হবে ওয়াকফ সম্পত্তি, কিন্তু বর্তমানে সেটি হচ্ছে না। এই নিয়ে অনেক অসন্তোষ দেখা যাচ্ছে। আপনারা জানলেন যে আজকের এই ওয়াকফের মূল যে চেঞ্জগুলো, এগুলো হচ্ছে মূল চেঞ্জ, যা নিয়ে অনেক অসন্তোষ দেখা দিচ্ছে। তো আমরা কেউ চাই না অসন্তোষ দেখা দিই, সবাই ভালো করে আমরা জানি
দেখি, বুঝি, আপনারা প্রত্যেকে জানেন যে মূল চেঞ্জগুলো হলে পরে কোন কোন জায়গাতে কার কার সুবিধা হওয়া সম্ভব বা অসুবিধা হওয়া সম্ভব। এখানে আমার কোনো বক্তব্য এখানে আমি রাখবো না। সকলে জানুন, সকলে ভালো থাকুন এবং অবশ্যই শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি বজায় থাকুক আমাদের দেশে এবং আমাদের দেশ আরো উন্নত হোক, এই আশা রাখবো সবার জন্য। জয় হিন্দ।